মানে নারীরা যে সুরক্ষিত নয় এটা উনি বলে দিলেন। কথা বলে না যে বিনাশকালে বুদ্ধিনাশ। মানুষের যখন সময় শেষ হয়ে যায় তখন এই সমস্ত উল্টোপাল্টা সিদ্ধান্ত, ভুল বকা, উল্টোপাল্টা কথা বলা, ঠিক ব্যবহার না করা, এগুলো শুরু হয়। স্টুডিওর গেটের বাইরে বেরোলে আমি সুরক্ষিত নই। আরজিকর কাণ্ডে উত্তাল হয়েছে কলকাতা থেকে শহরতলি এবং ভারতবর্ষের বাইরেও। প্রত্যেকে বিভিন্ন জায়গায় জমায়েত করে তারা বিচার চাইছে, কিন্তু সেখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সরকার থেকে, প্রশাসন থেকে একটি ধারা জারি করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে আরজিকর এবং তার পাশাপাশি যে এলাকা রয়েছে সেখানে কিন্তু কোনোভাবেই জমায়েত করা হবে না। আমরা পেয়ে গেছি অঞ্জনা বসুকে, জিজ্ঞেস করব কোথাও কি সরকার তাহলে প্রশমিত করতে চাইছে এই আন্দোলনকে? দেখো সুচরিতা, কোনো রাজ্যের রাজ্যপাট কেমন চলছে সেটা বুঝতে গেলে তার স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এই দুটো স্তম্ভের দিকে যদি তাকাই আমরা, তাহলেই বুঝতে পারবো যে সেই রাজ্যটা কিভাবে চলছে। আমাদের রাজ্য স্বাস্থ্য এবং শিক্ষা দুটোর দিক থেকে এই দুটো স্তম্ভই যে ভীষণ নড়বড়ে, ঘুম ধরে যাওয়া, সেটা আমরা লাস্ট 5-6 বছর ধরে মানে সাংঘাতিকভাবে বুঝতে পারছি। শিক্ষাক্ষেত্রে তো গেছি, আমরা দেখছি এতগুলো বছর ধরে আমাদের শিক্ষকরা, মানে যারা সত্যি সত্যি শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন, তারা ধর্নায় বসে আছেন এবং সেই দিকে কর্ণপাত নেই, দৃষ্টিপাত নেই এই সরকারের। কিছু না, বসেই আছে তারা বছরের পর বছর ধরে। কারা পড়াচ্ছে? যাদের যোগ্যতা নেই, যারা শূন্য লিখে বাড়ি এসছে এবং টাকা দিয়ে চাকরিটা পেয়েছে, তারা পড়াচ্ছেন। তাহলে এবার ভাবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার দিকটা কতটা নড়বড়ে, মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি হাল এবং আমাদের ভবিষ্যতে আমাদের রাজ্যের কি হাল। মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মই তো আমাদের রাজ্যটাকে আরও এগিয়ে নিয়ে যাবে। তারা কি করে এগিয়ে নিয়ে যাবে? শিক্ষা কাদের কাছ থেকে পাচ্ছে? যারা নিজেরা গোল্লা পায় তাদের কাছ থেকে। শিক্ষাক্ষেত্রের কী অবস্থা আমরা স্বপ্নদ্বীপকে দেখেছি কিছুদিন আগে, যাদবপুরের ঘটনা। কি হলো সেই ঘটনাটা? আমরা ভুলে গেছি। কিন্তু আমরা এখন আরজিকর নিয়ে প্রচণ্ড প্রতিবাদ করছি, সব বিষয় নিয়ে প্রতিবাদ করবো। আমি প্রতিবাদ করাটাকে হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম যে একদিনের প্রতিবাদ যেন না হয়। হ্যাঁ, এটা ঠিক, আমরা রোজই নানা রকমভাবে প্রতিবাদ করছি, কিন্তু এতদিন বাদেও এই প্রতিবাদের ফলটা কি হলো? ঠিক লোক ধরা পড়লো কি? পড়েনি, এবং আমার বিশ্বাস যে পড়বেও না। এবারে চলে যাবে সেটা সিবিআই এর দিকে। কিন্তু আমাদের রাজ্য পুলিশ কী করছে তাহলে? আমাদের রাজ্য সরকার কী করছে তাহলে? আমাদের মুখ্যমন্ত্রী এবং ওনার যে শাখা প্রশাখা নিয়ে ওনার যে মন্ত্রিসভা, তারা কি করছেন তাহলে? আমরা সব ক্ষেত্রেই মুখ্যমন্ত্রীর ওপরে একটা দোষারোপ করি, 100 বার, আমিও করি, সবাই করি, করবই। কিন্তু মুখ্যমন্ত্রী একার তো, আমি যেটা আগেও বলেছি, ওনার একার কিন্তু দায়ভার নেই। এই আরজিকর নিয়ে কোন মন্ত্রী, ওনার মন্ত্রিসভার কে কোন বক্তব্যটা দিয়েছে যেটা সাধারণ মানুষের পক্ষে? শুনিনি সাধারণ মানুষের পক্ষে কোনো বক্তব্য। এইবারে যারা প্রতিবাদ করতে যাচ্ছে তাদেরকে আটকে দেওয়া হলো। প্রতিবাদটাও করতে পারবো না। এ কোন রাজ্যে বাস করছি? প্রতিবাদও করতে পারবো না। আমরা জানি এইবার ধীরে ধীরে আমাদের প্রতিবাদ করবার ক্ষমতাটা কমে যাচ্ছে, আমাদের প্রতিবাদটাও ধীরে 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 অস্তমিত হয়ে যাবে, শুধু ফেসবুকে থাকবো। হ্যাঁ, এবং শুধু ফেসবুকে থাকবো। তারপরে স্বপ্নদ্বীপের মতন আমরা অভয়াকেও ভুলে যাব, এটাই হবে। কিন্তু এটা কতদিন চলবে? আর এই যে উনি করেছেন এই জায়গায়, পুরো জায়গাটা জুড়েই যে 144 ধারা, নাকি এখন বোধহয় ধারাটার কিছু চেঞ্জ হয়েছে, যাই হোক, মানুষের জমায়েত হবে না, সেটাই আমাদের কাছে আন্ডারলাইন করা, যে মানুষ জমায়েত করতে পারবে না। একটা কথা বলে না যে বিনাশকালে বুদ্ধিনাশ। মানুষের যখন সময় শেষ হয়ে যায় তখন এই সমস্ত উল্টোপাল্টা সিদ্ধান্ত, ভুল বকা, উল্টোপাল্টা কথা বলা, ঠিক ব্যবহার না করা, এগুলো শুরু হয়। আমাদের এই রাজ্য সরকার এবং ক্ষমা করবেন মুখ্যমন্ত্রী, তার ওই বিনাশকাল শুরু হয়েছে বলেই এই ধরনের সিদ্ধান্ত বা এই ধরনের কথা উনি বলছেন বা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। এবং শুধু তাই নয়, একটা নির্দেশিকা এসছে যে রাত্রিবেলা মেয়েদের কাজ করাটা যাতে কমিয়ে দেওয়া যায়। মানে 17 দফা একটা নবান্ন থেকে একটা নির্দেশিকা আসছে, যেখানে একটা অ্যাপ রাখা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে কিছু কিছু সুবিধা যেগুলো ব্যবস্থা করা হবে মহিলাদের জন্য। কিন্তু আবার তার সঙ্গে এটাও বলা হচ্ছে যদি প্রয়োজন পড়ে তাহলে নারীদেরকে রাত্রিবেলা ডিউটি না দেওয়াই ভালো। তাহলে কি কোথাও গিয়ে প্রশাসন বিফল হচ্ছে? মানে নারীরা যে সুরক্ষিত নয় এটা উনি বলে দিলেন। তো
উনি পরিষ্কার বললে না খুব গ্রেসফুল হতো বিষয়টা। আমি সবসময় এটাই বলি যে একজন মহিলা মুখ্যমন্ত্রী আমি খুব গর্ববোধ করি, মানে মহিলারা যে কোনো ক্ষেত্রে এগিয়ে গেলে আমার ভারী ভালো লাগে। সেখানে মুখ্যমন্ত্রী, সে তো আমার ভালো লাগারই কথা এবং আমারই রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু ওনার শেষ তো মানে জাস্ট সময়ের অপেক্ষা। আমার মনে হয় উনি এই সমস্ত না করে যদি পদত্যাগ করতেন এবং যারা সত্যি সত্যি দোষী, সে ওনার আত্মীয় হোক, ওনার বন্ধু হোক, পরিজন হোক, ওনার দলের কেউ হোক, বিরাট বড় নেতা হোক, কেউ হোক, তাদেরকে একদম সাধারণ মানুষের কাছে দেখিয়ে দেয় যে এরা 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 দোষী ছিল এবং এদেরকে রাজ্য পুলিশই এবং এই সরকারই এদের অ্যারেস্ট করলো। এইটা করে উনি যদি পদত্যাগ করতেন, খুব গ্রেসফুলি উনি ওনার সময়সীমাটা শেষ করতে পারতেন। সেইটা আমি ছোট মানুষ, ছোট বুদ্ধির মানুষ হয়ে এটা একটা তোমার ক্যামেরার মাধ্যমে ওনাকে একটা আবেদন, সাজেশন যাই উনি ভাবেন, সেটা একটা ওনাকে দিয়ে রাখলাম। আর আমাদের তো নাইট শুটিং হয়, করবো না? মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের সিরিয়াল দেখেন রাত জেগে, তো আমরা যদি শুটিং না করি তাহলে উনি দেখবেন কি করে? কত মানুষ যারা বাড়িতে বসে থাকেন, তারা আমাদের মানে তাদেরকে আমরা এন্টারটেন করি। আমাদের রাত জেগে শুটিং হয়, প্রত্যেক দিন রাত 10টা 10:15টায় শেষ হয়। তাহলে কি বাড়ি যাব না? স্টুডিওতে তালা বন্ধ করে ঘর এখানে রয়ে যাব? কেন না স্টুডিওর গেটের বাইরে বেরোলেই আমি সুরক্ষিত নই? না, এটা ঠিক নয়। এটা ওনার ভাবা উচিত এবং খুব মানে প্রায়োরিটির জায়গা থেকে ওনার এটা নিয়ে ভাবা উচিত। আরেকটা বিষয় যে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু নানান রকম বক্তব্য দিচ্ছে এবং এই বিষয়টা নিয়ে, আরজি করের বিষয়টা নিয়ে সবাই সুবিচার চাইছে। সেখানে বেশ কিছু মানুষ আছে যারা ভীষণ আইকন, তাদের কোনো বক্তব্য ঘিরে কিন্তু একটা সোশ্যাল মিডিয়ায় একটা বিক্ষোভ দেখা দিচ্ছে। যেমন তুমি শুনেওছো বোধহয়, আমাদের সৌরভ গাঙ্গুলি, তাকে নিয়েও এখন চর্চায় হয়েছে, সেটা যদি একটু বলো। দেখো, সৌরভ গাঙ্গুলিকে নিয়ে কোনো কথা বলার মানুষ আমি নই, সে ধৃষ্টতা আমি দেখাতে পারি না। তবে আমি ব্যক্তিগতভাবে যতটুকুনি জানি, বহু মানুষ ওনাকে এখনও কিন্তু ভগবানের জায়গায় বসিয়ে রাখে এবং ও যথেষ্ট রক্ষণশীল পরিবারের মানুষ। ওর নিজের মেয়ে রয়েছে, ওদের নাচের স্কুলে এত মহিলা আসে, মেয়ে আসে। আমি এটা যদিও সত্যি বলে থাকে সৌরভ, তাহলে আমার কোনো মানে আমি স্তম্ভিত, আমার কোনো কথা বলার নেই তাহলে। কিন্তু আমার ভীষণ দৃঢ় বিশ্বাস যে মানুষটা মানে আমরা আপামর বাঙালি, গোটা পৃথিবীতে যত বাঙালি আছি তাদের আমাদের মুকুটে যতগুলো পালক পড়েছে, সেটা কিন্তু সব সৌরভ গাঙ্গুলির জন্য। এবং ইংরেজের মাটিতে দাঁড়িয়ে জার্সি খুলে ওড়াতে পারার সাহসটাও কিন্তু তিনিই দেখিয়েছেন। ওয়ার্ল্ড কাপের ময়দানে কিন্তু তারই কাঁধে ভারতের পতাকাটা থাকে। কাজে আমরা অনেকে অনেক মন্তব্য করছি, বক্তব্য দিচ্ছি। আমার মনে হয় ওনার সম্বন্ধে কিছু বলার আগে একটু ভাবা উচিত, একটু নিজে বিবেচনা করা উচিত এবং সত্যি উনি এটা বলতে পারেন কি না সেটাও একটুখানি ভাবা উচিত। দুমদাম যে কোনো কারোর নামে রাখতে কথা বলতে পারে না বলে আমার মনে হয়। আমার স্থির বিশ্বাস সুচরিতা, আমি যদি ভুল হই তাহলে আমি স্তম্ভিত, যেটা বললাম, কিন্তু আমার ধারণা যে এইটা ও অন্য কোনো প্রসঙ্গের কারণে বলেছে বা এটার পরে আরও 4-5 লাইন ছিল। আমাদের সোশ্যাল মিডিয়া যেরকম ভালো দিক আছে, খারাপ দিকও তো আছে। আমার স্থির বিশ্বাস পরের 4-5 লাইনটা আমরা শুনতে পাচ্ছি না, সেটা কেটে উড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেই পরে 4-5 লাইনটা যদি শুনতাম তাহলে হয়তো ওর বক্তব্যের মানেটা অন্য দাঁড়াতো। আমার ভীষণ ধারণা যে ও যেটা বলেছে সেটার মানেটা ভুল আসছে, তার কারণ ওই ওয়াইন্ড আপের বিষয়টা আমরা দেখছি না, সেইটা আমার স্থির বিশ্বাস। একদম শেষ প্রশ্ন, সবাই তো প্রতিবাদ করছে এবং আমরা জানি যে আজকেও সবাই নামছে এবং যে চলচ্চিত্র পরিবার তারাও সবাই আরজি করের সামনে যাচ্ছে, প্রতিবাদ করছে। অঞ্জনা বসুকে কি আমরা দেখতে পাবো এইসব জায়গাগুলোতে? দেখো, তুমি জানো তোমার সাথে আমার কথা হয়েছিল যখন এই প্রতিবাদ 14 তারিখ থেকে শুরু হয়েছিল, তখন আমি দিল্লিতে ছিলাম এবং চিত্তরঞ্জন পার্কে সেই দিনই একটা এরকম প্রতিবাদ সভা হয়েছিল। আমি পৃথিবীর যে কোনো জায়গায় থাকি, আমার প্রতিবাদে সামিল হলে আমার মনের শান্তি, এই যে আমি প্রতিবাদে সামিল হলাম, সেইটা যে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সামিল হচ্ছেন, প্রত্যেকের বার্তা কি আর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছচ্ছে না? প্রত্যেকের বার্তা অভয়ার বাবা মায়ের কাছে পৌঁছচ্ছে তা না, নিজেদের মনের শান্তি যে হ্যাঁ আমিও এই প্রতিবাদের একজন, সেইটার জন্য। তো আমার তখন মনে হয়েছিল যে আমি এখানে চলে এলে শুটিংয়ের কত প্রেশার তোমরা জানো, তো সেটা সময় পাবো কি পাবো না, ইনফ্যাক্ট পাইনি। সেই জন্য চিত্তরঞ্জন পার্কের একটা প্রতিবাদ হয়েছিল, আমি সেইখানেই হেঁটেছিলাম এবং সেইখানে সেই প্রতিবাদে সামিল হয়েছিলাম। আমার গতকাল যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল গিরিশমঞ্চ থেকে, যেটা রওনা হয়েছিল, কিন্তু 10:30 গিরিশমঞ্চ পৌঁছানো, 10:15 আমার প্যাকআপ হলো, আমি কী করে পৌঁছবো ওইটা নিয়ে। আজকে একটা আছে
কিন্তু আজকে দেখো এখন আমি শুটিংয়ে, তো আমি কি করে যাব? এটা আমাদের তো শুটিংয়ের সময়টা ভীষণ অন্যরকম হয়, 10টা 5টা ডিউটি নয়, সেটা একটু মুশকিল। প্রতিবাদ তো রয়েছে, প্রথম দিনের প্রতিবাদই তো আমি দিল্লি থেকে করেছি কি টাইম স্কোয়ার থেকে করেছি সেটা তো বক্তব্য নয়। বিষয় হচ্ছে আমি প্রতিবাদ করেছি এবং আমি প্রতিবাদে সামিল এবং আমি এই প্রতিবাদকে সমর্থনও করি 100 বার। প্রতিবাদ তো হতেই হবে। একদম ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবং অবশ্যই দর্শকদের বলবো যেটা অঞ্জনা বসু বললেন যে প্রতিবাদ থেমে যাবে না, কোনোভাবেই থেমে যাবে না, এবং তিলোত্তমা যাতে তার ন্যায় বিচার পায় সেই কারণে কিন্তু সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ তারা কিন্তু এগিয়ে আসছে। ক্যামেরায় অরিতের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।